কোনো তেল হয়তো হাতের কাছে অ্যাভেলেবেল নেই, তো সেই ক্ষেত্রে আমরা অন্য তেল আমরা ব্যবহার করে থাকি যে কোনো প্রবলেমের ক্ষেত্রে। এবার স্পেসিফিক কিছু কিছু ডিজিজের উপরে কিছু কিছু তেল খুব ভালো কাজ করে। যেমন ধরুন আপনাদেরকে আমি বলি, যেমন কার্পাসাদ্দি তেল, এটা আমি নিজে ইউজ করি। কার্পাসাদ্দি তেল আমি নিজে ইউজ করি, প্রচুর করেছি। তো এটা যাদের স্পন্ডিলাইটিস আছে না সার্ভাইকাল স্পন্ডিলাইটিস ভালো কাজ করে। আর বেল পালসি, আর হচ্ছে আপনার বেল পালসির সাথে সাথে ফেসিয়াল প্যারালাইসিস, ঠিক আছে না, তো এটার ক্ষেত্রে ভালো কাজ করে। আর পাশাপাশি তো মানে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে এটা কাজ করে। কার্পাসাদ্দিতে এটা একটু করে লিখে রাখো, আমি ইউজ করে দেখেছি না, ভালো কাজ করে। ঠিক আছে, তোমার থাক, কিন্তু এখন অন্য কোনো ব্রাশ নাও। আর একটা তেল মানে হেয়ার ফলের ক্ষেত্রে ভালো কাজ করে, সেটা হচ্ছে ইন্টারনালি অ্যাডমিনিস্ট্রেশন, মানে আমি মাখার জন্য বলছি না, এটা হচ্ছে নরসমের জন্য, সেটা হচ্ছে মহাভিঙ্গরাজ তেল। এটা নরসম হিসাবে ইউজ করলে ভালো কাজ করে। মহাভিঙ্গরাজ তেল 2 ফোঁটা করে 2 বার, তার আগে একটু হেড মাসাজ করে নিতে হয়। হেড মাসাজ করে নিয়ে যদি সম্ভব হয় একটু ফেসে একটু স্টিম দেওয়ার পর যদি তেলটা দেন তাহলে বেশি এফেক্টিভ হয়, আমি দেখেছি এটা। আর যে কোনো রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যাদের হয় সেই ক্ষেত্রে জ্যোতিষমতি তেল সব থেকে ভালো এফেক্টিভ, ভালো কাজ করে জ্যোতিষমতি তেল, যে কোনো রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। আপনারা লিখছেন? সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য তেলের নামটা আবার একটু বললে ভালো হবে। জ্যোতিষমতি, JYOTISHMATI। জ্যোতিষমতি। জ্যোতিষমতি, হ্যাঁ জ্যোতিষমতি। ওই রাতে লেখা করছে খারাপ আছে কিন্তু এটা মনে হয় বাংলাদেশে পাওয়া যায় না এই তেলটা, হাতে লাগে এটা ইন্ডিয়াতেও খুব অ্যাভেলেবেল নয়। ইন্ডিয়াতেও জ্যোতিষমতি তেলটা খুব অ্যাভেলেবেল নয়। এটা যথেষ্ট দুষ্প্রাপ্য একটা ভেষজ, যেটা শুধুমাত্র হিমালয় ছাড়া আর কোনো জায়গায় মানে সমতল ভূমিতে এই গাছ পাওয়া যায় না। হ্যাঁ, কেননা এটা হচ্ছে খুব বেশি মেদ্ধ, এবং এটা হচ্ছে খুব ভালো, মানে আমাদের যেমন শঙ্খপুষ্পী, যেমন সমান্তরাল জায়গাতে শঙ্খপুষ্পী, ডানকুনি এইগুলো আমরা পাই, তো জ্যোতিষমতিটা হচ্ছে এমন এক ধরনের গাছ যেটা শুধুমাত্র হিমালয় ছাড়া হয় না। যে কোনো রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এটা ভীষণ কাজ করে। ইভেন এটার পাউডার অনেকে নরসম হিসাবে, প্রতি মাস নরসম হিসাবে নেয়, তো সেটাও খুব ভালো এফেক্টিভ। তো এটা খুব বেশি অ্যাভেলেবেল না, ভীষণ কস্টলি, এবং এর মানে কার্যকারিতা খুব ভালো। যদি অরিজিনালটা পাওয়া যায় তো আমি দেখেছি এটা খুব ভালো কাজ করে, মানে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যদি কিনা তেলটা অরিজিনাল হয়। এখন অনেক কোম্পানি যেমন দেখবেন যে লেবেলের গায়ে লিখে দেয় কস্তুরী ঘটিত দশমোলারিস্ট, কস্তুরী ঘটিত মুখরিস্ট, এই সমস্ত ব্যাপার ট্যাপার আছে। আদৌ কিন্তু ওখানে কোথাও কস্তুরীর ব্যবহার নেই, এটা আগে ছিল। এটা আমি এই অর্থে এই কারণে কথাটা বললাম, যত কিছু প্রোডাক্টের গায়ে লেখা থাকবে যে কস্তুরী ঘটিত অমুক সালসা বা অমুক সিরাপ বা অমুক কিছু, এটা কিন্তু মানে 95% চান্স যে এটা সঠিক না। তো সেই ক্ষেত্রেও জ্যোতিষমতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, এটা খুব অ্যাভেলেবেল নয়, একটু রেয়ার, কিন্তু যদি সঠিকটা পাওয়া যায় তাহলে খুব ইনস্ট্যান্ট কাজ করে। ইউজ করতে হবে কিভাবে? এটা হচ্ছে যে কোনো নরসম যদি আপনি সকালে এবং রাতে যদি ইউজ করেন সব থেকে ভালো। তার আগে ভালো করে আগে হেড মাসাজ করে নেবেন, হেড মাসাজ করে নেওয়ার পরে এটাকে ইউজ করবেন। 2 ফোঁটা করে 2 বার, 2 নাকে 2 ফোঁটা করে দেবেন, এবং যখন ড্রপটা দেবেন ড্রপটাকে ওই জলের ভাপে গরম করে নেবেন, নিয়ে তারপরে দেবেন। এবার এইটুক পর্যন্ত তো বুঝতে পারলেন।
আচ্ছা, আর একটা তেল আপনারা লিখে রাখুন, যে যাদের হেপাটাইটিস হয়, মানে জন্ডিস আর কি, আমি হেপাটাইটিস বির কথা বলছি না, হেপাটাইটিস বিটা অনেক অনেক পরের স্টেজ, নর্মাল হেপাটাইটিস। এই ক্ষেত্রে কিন্তু আপনি ধর্মা গর্ভ তেল, ঠিক আছে না, ধর্মা গর্ভ তেল এবং সরবিন্দু তেল, এই দুটো তেল ইউজফুল, মানে বেশ কাজ করে আর কি, বুঝতে পেরেছেন? আমার মোবাইলটা একটু দেবো, আমার মোবাইল তো আর একটা তেলের কথা বলি, সেটা হচ্ছে নেজাল পলিপসের উপরে খুব ভালো কাজ করে, যে কোনো রকম নেজাল কনজেকশন যেগুলো হয় তার উপরে খুব ভালো কাজ করে ওই লাইট সেই তেলটা। একটা হচ্ছে সারা তেল, KSHARA, সারা, অ্যাকচুয়ালি উচ্চারণটা হবে খাড়া, হ্যাঁ, আর এই ক্ষেত্রে কি এটা উচ্চ রয়েছে। লাইট বাজে করে দেবো না খড়খড়ি করবো? এ বাবা তুমি এই যে ছোটটা তারটা ছিল না সেটা কি করছো? ওই আছে আমার কাছে ও দিচ্ছি দেখ। আও, নিয়ে গেছিলাম আমার মোবাইলে চার্জ হয়ে গেছে। আর একটা তেলের কথা আমি বলছিলাম, যেটা সেটা হচ্ছে খাড়া তেল, এটা হচ্ছে নেজাল পলিপসের উপরে কাজ করে, এবং পাশাপাশি আর একটা তেল আছে গৃহা মাধি তেল, গৃহা মাধি তেল, এটা হচ্ছে নেজাল পলিপসের উপরে ভালো কাজ করে। আপনারা এই দুজন ছাড়া আর কি কেউ নেই? কেউ তো কোনো কথা টথা কিছুই বলছে না। রাহের আচ্ছা, শরীফা বলে কেউ একজন আছেন, জ্যাক বলে কেউ একজন আছেন, ট্রাফিকের যে হেড, তার সাথে একটা ছবি থাক না, জানাটাস বলে একজন কেউ আছেন। তা আজকে বসে দেখাই রে দাদা অর্চেকা হরা নাইম আচ্ছা আচ্ছা, শরীফা বলে একজন ম্যাডাম আছেন। উঠাইছে তাই কষ্ট উঠাইছে আচ্ছা মানে আচ্ছা, আপনাদের কোনো আওয়াজই পাইনি। আচ্ছা, জ্যাক বলে একজন কেউ আছেন, রাহি পাচ্ছে জ্যাক, বুঝছো? আপনি কি আছেন লাইনে? সকালবেলায় মেসেজ জানাটাস বলে একজন আছেন, আপনি কি আছেন? দাদা আমি তো একটু আগেই কথা বললাম। ও আচ্ছা, আপনি কথা বলেন। আর আরেকজন দেখতে পাচ্ছি শুধুমাত্র ডক্টর লেখা রয়েছে, কয় না কি কি আমি চিনতে পারছি না। এমনি ভাজি করবো না খড়খড়া করবো? ঠিক আছে আমি আছি। আচ্ছা, এবার আমি একটা দাদা আমরা কি তাহলে একদিন আজকে শেষের দিকে একটু পরিচিতি পর্ব করব সবার ছবি সহ দেখে? হ্যাঁ না, একটু সবাই একটু কথা বললে না একটু ভালো লাগে, নাহলে কিরকম জানেন তো, সেই রিডিং পড়ার মতো আমি পড়ে যাচ্ছি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমি বই থেকে রিডিং পড়ছি। দাদা আসি, জ্যাক আসি, জ্যাকের ক্যামেরাটা ওপেন করেন, জ্যাকের ক্যামেরা ওপেন করে দেখান, জ্যাকের ক্যামেরা ওপেন করে দেখান, জ্যাকের ক্যামেরা ওপেন করে দেখান। ওই তো দেখি আপনাকে, আপনার সঙ্গে তো পরিচয় হয়নি আমার। ক্যামেরা বের করবো না। লিজন ভাই, হ্যাঁ আমার ওই যে খালি গায়ে আছি তো। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, একটা ছবি দিবেন এর মধ্যে, তাহলে তো বোঝা যায়। প্রোফাইলে একটা ছবি দিয়ে রাখবেন। আজকে যে ডাক্তার হাদি ভাইকে বলছি যে আমি তো রেগুলার ক্লাস করি, বলতেছে কই তুমি তো পাও না, পাই না তো। আমি বললাম না, দেখেন অন্য একটা আইডি জ্যাক দিয়ে এটা তো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যে তেলটাকে নিয়ে আলোচনা করব, এটা খুব ভীষণ এফেক্টিভ, এবং আমাদের ইন্ডিয়াতে এটার খুব ডিমান্ড, এবং ডিমান্ড শুধু ইন্ডিয়াতে নয়, এটা ডিমান্ড বললে ভুল হবে, এটা সারা বিশ্বে এটার খুব ডিমান্ড। আর এটার প্রসেসিং যথেষ্ট কঠিন, মানে খুব ইজি প্রসেসিং নয়, কিন্তু এর রেজাল্ট পার্মানেন্ট, এবং কি বলি, কোনো রকম সাইড ইফেক্ট ছাড়াই। সেটা হচ্ছে যাদের মুখের সৌন্দর্য যারা বাড়াতে চান, মুখে যাদের ট্যান হয়, বা একনির প্রবলেম আছে, বা প্যাচেসের সমস্যা আছে, বা ডার্ক সার্কেল থাকে, তারপরে রিঙ্কেল প্রবলেম থাকে, তারপরে দেখা যাচ্ছে উজ্জ্বলতা ভীষণ কম, তো মানে শাইনিংটা নেই, সেই গ্লেজটা নেই। তো এই ক্ষেত্রে কিন্তু যে তেলটা ভীষণ কার্যকারী, এবং এই তেলটা সবাই কি হয় শুধু মুখে মাখে, আমি বলবো শুধু মুখে মাখা নয়, সবাই জানে এটা শুধুমাত্র এক্সটার্নাল ইউজ, আমি বলবো যে সেটা নয়। যদি এই তেলটার পুরো বেনিফিট নিতে হয়, তাহলে এই তেলটাকে ইন্টারনাল এক্সটার্নাল দুই ভাবে নেবেন,
এর কার্যকারিতা দ্বিগুণ আসবে। সেটা হচ্ছে কুমকুমাদি অয়েল। এটা ইন্ডিয়াতে ভীষণ চলে এবং ভালো কোয়ালিটির হলে এবং কস্টলি, মানে 10 ml 15 ml ম্যাক্সিমাম 20 ml কেউ বানায় কিনা আমি জানি না, 10-15 ml আমি দেখেছি এখনো পর্যন্ত। তো এটা খুব কস্টলি, বাট এটা রেজাল্ট খুব পার্মানেন্ট এবং স্কিনে একটা আলাদা শাইনিং নিয়ে আসে এবং যে শাইনিংটা আনে সেটাও কিন্তু পার্মানেন্ট। মানে কোনো কঠিন রোগে যদি সে আক্রান্ত পরবর্তীকালে না হয় তো তার উজ্জ্বলতা কিন্তু সেভাবেই থেকে যায়। বাকি অন্যান্য পুরো কসমেটিক্সে এরকম ভাবে কিন্তু থাকে না। একটু ভালো কোম্পানির যদি এই কুমকুমাদি অয়েল নেওয়া যায়, ভালো কোম্পানির, মানে সব কোম্পানি এই সমস্ত তেল, দেখুন এক নামে বহু কোম্পানি ওষুধ বানায়, কিন্তু বানালে কি হবে, হয়তো আমি আপনাকে এই কথাটা বললাম, আপনি হয়তো লোকাল কোনোটা কোম্পানি থেকে নিলেন যারা হয়তো নামেই কুমকুমাদি, কাজে আর তার মধ্যে ইনগ্রেডিয়েন্টস কিছু নাই, সে হয়তো মাখলো, মাখার পর হয়তো বললেন যে ডাক্তারবাবু আপনি তো বলেছিলেন যে এটা মাখলে এটা হয়, তো কিছুই তো হলো না। ব্যাপারটা সেটা না, একদম ঠিকঠাক অথেন্টিক কোম্পানির যদি আপনি কুমকুমাদি অয়েল নেন তাহলে পরে কিন্তু রেজাল্ট কিন্তু খুব মারাত্মক এবং ইন্ডিয়াতে খুব পপুলার, এটা সারা বিশ্বেও এটা খুব পপুলার। বুঝতে পেরেছেন? কোকোনাটি তেলের ইন্টারনালি ডোজেসটা কত হবে? ইন্টারনালি ডোজেস হচ্ছে ওই 2 ফোঁটা করে দুবার নাকে। আবার এটাকে আপনি খেতেও পারেন, দুধের মধ্যে 2 ফোঁটা, এর বেশি না। এটাকে আপনি দুধের মধ্যে দিয়ে খেতে পারেন, ফেসে তো লাগাই সবাই, আর তার সঙ্গে হচ্ছে নাকে যদি দেওয়া যায় তাহলে পরে কিন্তু আরো ভালো কাজ করে। মানে ফেসে লাগানো প্লাস নাকে দেওয়া প্লাস 2 ফোঁটা যদি সে মনে করে খাবে, খেতে পারে। মানে নরসম নিবে এবং দুধের সাথে খাবে, দুইটাই করবে? হ্যাঁ, রাইট। আর মুখে মাখবে, মুখে এই জায়গাটাতে মাখে যেরকম। এটা তো এক্সটার্নাল ইউজ, ইন্টারনালিটা আমি বলছিলাম আর কি। হ্যাঁ, ইন্টারনাল এই দুটো, দুধে খাবে আর হচ্ছে নাকে নেবে। 2 বেলাই খাবে? না, এক বেলা নাকেও নেবে, এক বেলা। ইউনিলিভার একটা সময় আপনার কুমকুমাদি তেল সমৃদ্ধ সাবান বলতো, এটা কি এইটাই দিত নাকি? হ্যাঁ, এটাই 2 ফোঁটা দিয়ে দিত। ব্যাপারটা কি আমি বলি, ব্যাপারটা হচ্ছে খুব সামান্য পার্সেন্টেজ দিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে কুমকুমাদি অয়েলের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে মার্কেটিং করবে। আদৌ সেই সাবান মেখে কিন্তু কিছুই হবে না, কারণ এটা ডাইরেক্ট দিতে হবে। ওই সাবানে এত বড় একটা 100 গ্রামের সাবানে 1 ফোঁটা দিল, তাতে কিন্তু কোনোদিনই এক্সটার্নালি সেই রেজাল্ট আসবে না। ওটা ওই কুমকুমাদি অয়েলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মার্কেটিং, আর কিছুই নয়। ফেসে যে মাখবে এটার সাথে কি রোদের কোনো সম্পর্ক আছে, যে রোদে গেলে কোনো প্রবলেম হবে কিংবা রাতে ইউজ করতে হবে কিংবা দিনে যে কোনো সময় ইউজ করা যাবে? হ্যাঁ, বলছি, এটা ন্যাচারালি, এটা এই ক্ষেত্রে কোনো ব্যাপার নেই যে এটা মেখে রোদে বেরোনো যাবে না, বা বেরোলে অনেক কসমেটিক্স এর ক্ষেত্রে দেখা যায় স্কিন ডার্ক হয়ে যায়, এরকম ব্যাপার আছে। তো ন্যাচারালি দেখা যায় যে এটার ক্ষেত্রে ওরকম সমস্যা হয় না। এবার কারোর যদি স্কিনে, কিছু মানুষের স্কিন এরকম থাকে যে যারা ন্যাচারালি রোদে বেরোলে এমনি কালো হয়ে যায়। হ্যাঁ, মানে কোনো কিছু না মেখেও যদি বেরোয়, হয়তো ঘরের মধ্যে আছে, বেশ স্কিনটা ভালো লাগছে, অনেকটা ফর্সা লাগছে, স্কিন মানে এটা তাদেরই হয় যাদের তৈলাক্ত স্কিন হয় এবং যাদের একনির প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে দেখি যে এই প্রবলেমটা হয়। ন্যাচারালি কুমকুমাদি তেলের ক্ষেত্রে এই ব্যাপারটা ওরকম হয় না, এটা দিনের বেলাও মাখতে পারে, রাতেও মাখতে পারে। দাদা, এটা আমি একটা যে জানতে চাচ্ছিলাম যে এটা অনেক যে গ্লুটাথিয়ন যে ইউজ করে, এটা কি গ্লুটাথিয়নের মতো কোনো ইফেক্ট তৈরি করবে? বুঝতে পারলাম না রেজল বাবু। গ্লুটাথিয়ন, আপনি জানেন যে 3টে অ্যামাইনো অ্যাসিড মিলে গ্লুটাথিয়ন যে ইনজেকশন এখন ইউজ করে, বা ক্যাপসুল সিরাপ টাইপের, বা এই ধরনের অনেক অয়েল বা যে লোশন আছে, এটা তো আপনি যে বিউটিফিকেশন কাজ করে, গ্লুটাথিয়ন অনেকটা স্কিনের ব্রাইটনেস বাড়ায়, তো এটার সাথে কি কোনো রিলেশন বা এটা কোনো একদমই কোনো রিলেশন নেই, একদমই কোনো রিলেশন নেই। আমাদের ব্যাপারটা হচ্ছে এটারও একটা মুখ্য উপাদান হচ্ছে কেশর। এটার একটা মুখ্য উপাদান হচ্ছে কেশর, আর কেশরকে বলা হয় বর্ণ প্রসাধক আয়ুর্বেদের ভাষায়। বর্ণ প্রসাধক হচ্ছে কেশর, এবং তার সঙ্গে আরো কিছু হার্বস রয়েছে যেগুলো, মানে যতগুলো হার্বস ইউজ হয় প্রত্যেকটা হচ্ছে বর্ণ প্রসাধক। তো এটা হচ্ছে অটোমেটিক্যালি আমরা যদি ইন্টারনালি এক্সটার্নালি ইউজ করি তো এটা সাথে সাথে তার উপরে কাজ করে।
পেরেছেন? জি দাদা। না আমরা এটা জাফরান বলি, জাফরান। জাফরান জাফরান জাফরান। না ডিটেল কি এক্সটার্নালি ইউজ এবং ইন্টারনালি ইউজের জন্য আলাদাভাবে তৈরি হয় না, একটা দিয়ে না দুই না রকম না না use না, করা যাবে? একই তেল আপনি দুই ভাবে করতে পারেন, আলাদাভাবে কিছু ইউজ হয় না, আলাদাভাবে কিছু ইউজ হয় না, ঠিক আছে? আচ্ছা দাদা, তৈলাক্ত স্কিনে তো ব্রণ বেশি হয়, সেখানে হ্যাঁ। তেল মাখলে ব্রণ কমবে? না, এটা এটা দেখুন, আমি একটা কথা বলি, বিষয়টা হচ্ছে যাদের তৈলাক্ত স্কিন, এদের ক্ষেত্রে যদি কারো পিম্পলস এর সমস্যা বেশি থাকে, তাহলে আপনি একটা কাজ করবেন, আমি পরে আপনাকে দিয়ে দেবো ওখানে। ওই যে যাদেরই মুখে দেখবেন খুব মানে ব্রণের সমস্যা হয়, হ্যাঁ, তো এই ধরনের সমস্যায় আমি একটা প্রোডাক্ট আমি আপনাকে দিয়ে দেবো ওখানে। এই প্রোডাক্টটা মানে জেনারেল প্রোডাক্ট বলতে কিছু জিনিসের হাব, যেমন লোথ, বজ, আমি বলে দিচ্ছি উপাদানগুলো। এক হচ্ছে লোথ, বজ, হিব্রেন, লাল চন্দন, ঠিক আছে? মুরাদের ডাকে নিয়ে আসছে। এইগুলোর আর ধনিয়া, মানে যে ধনে আমরা খাই মশলাতে ইউজ করে, এই 5টা জিনিস যদি আপনি পাউডার করে যদি মুখে মাখে, তো পার্মানেন্টলি মোটামুটি যাদের এই পিম্পলস এর সমস্যা থাকে, বয়সজনিত ব্রণ, তো এইগুলো ব্যাপারটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে, পুরোপুরি ঠিক হবে। এটাকে দিয়ে আগে তাও টাইম লাগবে, খুব বেশি হলে 10 দিন ম্যাক্সিমাম টাইম বললাম। কি কি উপাদান? ম্যাক্সিমাম উপাদানগুলি আবার নাম বলে ভালো হবে। ঝরঝরা সত্য সত্য হিব্রেপ লিখুন, হচ্ছে হিব্রেপ, লোথ, বজ, লিখেছে? এগুলো শুকিয়ে পাউডার করতে হবে না ভেজে নিয়ে পাউডার করতে হবে? এটা হচ্ছে শুকিয়ে পাউডার করতে হবে। আরেকটা কি লোদ, বজ, হিবড়েপ, লাল চন্দন, ধনিয়া। লাল চন্দন কইতে হবে। এই 3টে পাউডার করে নেবেন, নিয়ে মুখে মাখতে বলবেন, দেখবেন যে ব্রণ চলে গেছে। এবং যাদের খুব বেশি তৈলাক্ত স্কিন, দেখবেন যে তৈলাক্ত ভাবটা কেটে গেছে। এবং অনেকের এটা যেমন মাখবে, আবার ওই দিন 10 যদি এটা দিনের বেলা মাখে বা রাতের বেলা মাখে, তাহলে অন্য টাইমে যেন একটুখানি যাদের খুব বেশি তৈলাক্ত স্কিনের জন্য, আমি এখন যেটা বলছি তৈলাক্ত স্কিনের জন্য, তারা মুলতানি মাটি, গোলাপ জল দিয়ে মাখলেও কিন্তু ত্বকের একটা ব্যালেন্স আসে, মানে খুব বেশি তৈলাক্ত নয়, খুব বেশি ড্রাইও নয়, একটা মাঝামাঝি একটা পর্যায়ে তৈরি হয় এতে। এটা যদি এই বেলা মাখে, ওটা ও বেলা মাখবে, দিন 10 মধ্যে পুরো ব্যাপারটা পুরো ঠিক হয়ে গেল। এইবার যেটা ব্রণের কারণে যে দাগগুলো রইলো, কালো কালো যে স্পট গুলো রইলো, সেটাকে ওঠানোর জন্য ইয়েটা করবে, এই কুমকুমাতি তেলটাকে ব্যবহার করবে। বুঝতে পেরেছেন? না বেশি করে না, এতটা নেই। জি দাদা, বুঝেছি। 10 মিনিট তো দিবা। আরে ওরকম করো না, আপনি কত আয় আচ্ছা, এরপরে মানে আমি যে বিষয়টা নিয়ে, আচ্ছা যা অন্য সাবজেক্টে যারা বলে, যে এখানে আর কারোর কোনো প্রশ্ন আছে, কিছু জিজ্ঞাসা আছে কিছু? আচ্ছা দেই, আমি মোবাইল অনলাইন দিই, অনলাইন আছে আমি অন্য চ্যাপ্টারে যাব। আমি অন্য চ্যাপ্টার বলতে আমি যেটা যাব সেটা হচ্ছে আপনার যে শিরোধারা আমরা যেটা দিই, শিরোধারার ক্ষেত্রে আমরা কি ধরনের ম্যানেজমেন্ট করতে পারি এবং আমাদের লাইন অফ ট্রিটমেন্ট কি হতে পারে, বিশেষ করে শিরোধারার উপরে বলছি, আমি অন্যান্য ম্যানেজমেন্ট বলছি না, তো সেইটা নিয়ে আলোচনা করব। নেজাল পলিপসের ক্ষেত্রে সারা তেল এবং গৃহমাতি তেল বলে, এটা কি সেইভাবে ইউজ করতে হবে? হ্যাঁ, এটা নসম। এটা কি পুরোপুরি ভালো হবে নাকি? না দেখুন, আমি নিজে ইউজ করিনি, ঠিক আছে না, আমি নিজে কখনো ইউজ করিনি। যেটা আমি ইউজ করি সেটা আমি বলছি, সেটা আমি বলেওছি, যেটা আমি ইউজ করেছি করে দেখেছি রেজাল্ট, এটা আমি কখনো ইউজ করিনি। আর নেজাল পলিপসের ট্রিটমেন্ট আমি কখনো করিনি, তো কাজেই এটা আমি ঠিক বলতে পারবো না যে এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে কিনা, কিন্তু এখানে দেখছি তাই।
আমি সেই জন্য বললাম যে এখানে যা কিছু তেল আছে এটা অল ওভার ওয়ার্ল্ডেই চলে এই প্রসেস, সেটা হয়তো আপনারা করে দেখবেন যে হয়তো ঠিক হতে পারে। আমি নিজে কখনো করিনি তো তো কাজে আমি এটা ঠিক বলতে পারছি না। আচ্ছা যাই হোক, আমি পরের চ্যাপ্টারতে আসি, সেটা হচ্ছে শিরোধারা। শিরোধারাতে মূলত সব থেকে যে তেলটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে শিরোবালা। শিরোবালা মানে অ্যাকচুয়ালি এটার উচ্চারণটা একটুখানি বলে নিন, একটুখানি প্রবলেম আছে। এটা হচ্ছে স্পেলিংটা হচ্ছে KSHIRABALA, মানে কেউ বলে ক্ষীরবালা, কেউ বলে শিরোবালা। তো এটা স্পেলিংটা এই হবে। মাহির কাছে যদি মাহিরা কি করতেছে জামা তো দেও খাবে না কোন বসে তো খাবে বিষয়টা হচ্ছে যে যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্ষীরবালা, কেউ বলে ক্ষীরবালা, কেউ বলে শিরোবালা। শিরো বা ক্ষীরো যাই বলেন, এটা অ্যাকচুয়ালি এটা তো সাউথ ইন্ডিয়ান নেম। তো এটার ক্ষেত্রে ক্ষীর কথাটা এসে হচ্ছে ক্ষীর থেকে। ক্ষীর মানে হচ্ছে দুধের যে ক্ষীর হয়, ক্ষীর আর হচ্ছে বলা মূল মানে বেড়েলা যেটাকে আমরা বলি, ওই বেড়েলা এবং তার সঙ্গে অশ্বগন্ধা, বেড়ালা, তারপরে আপনার যা কিছু নাটভিন আমাদের যে সমস্ত সালাম পাঞ্জা, পাঞ্জাদার সালাম মিশ্রি, আলকুশি বীজ, হ্যাঁ, এই সমস্ত দিয়ে মানে যা কিছু রসায়ন যে সমস্ত আছে সেইগুলো দিয়ে এটাকে বানানো। এবং এটা হচ্ছে দুধে পাক করা বেশি, দুধ বলতে ক্ষীর আর কি। তো এটা খুব বেশি পাক করে বানানো হয়, যার জন্য এটার নাম হচ্ছে শিরোবালা বা ক্ষীরবালা, ঠিক আছে না? এটা ভালো কাজ করে হচ্ছে আপনার যাদের স্ট্রেস সিনড্রোম যাদের রয়েছে, সেই ক্ষেত্রে শিরোধারা দিলে ভালো কাজ করে। এটা আমি শিরোধারাতে ইউজ করে দেখেছি, কাজ করে। আমি অ্যাকচুয়ালি এটা যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেম, যে কোনো নিউরোলজিক্যাল, সেটা প্যারালাইসিস হোক বা অন্য যে কোনো, শিরোবালা মোটামুটি 350 নিউরোলজিক্যাল প্রবলেমের উপরে শিরোবালা কাজ করে। এটা আমি কারণ আমার ঘরে মানে আমি পেটি তুলি আর কি, এটার ব্যবহার সব থেকে বেশি করি আমি যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেমে। এটা কিন্তু ব্যথার উপরে কাজ করে না, এটা হচ্ছে ইন্টারনাল ভস্তি আর হচ্ছে এক্সটার্নাল অভয়ঙ্গমের জন্য এটাকে আমি ব্যবহার করি। তো শিরোধারাতেও ব্যবহার করি, এটা রেজাল্ট খুব ভালো। এটা নিশ্চিন্তে আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন, এটা আমি নিজে করি। আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে সাইকোলজি বানায় ইনস্ট্যান্ট বানায় ইউজ করতে হয়। না না না, আপনি বানাতে পারবেন না, এটা আপনি বানাতে পারবেন না। কেন কোনটা পারবেন না জানেন তো? আপনি হয়তো কাড়াটা বানিয়ে ফেললেন, কিন্তু যখন পাক দিতে যাবেন না, মানে দুধের সঙ্গে যখন মেশাতে যাবেন, তখন দেখবেন কেটে গেছে দুধ। হ্যাঁ, আপনি পারবেন না এটা বানাতে। রেডিমেড পাওয়া যায় না? এটা কিনতে পাওয়া যায়, খুব পপুলার তেল। আপনারা বানাতে গেলে দেখবেন দুধ কেটে ছানা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটা বানাতে পারবেন না। যাই হোক, আর এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এই ক্ষেত্রে আপনি ওই করতে পারেন, ব্রাহ্মী তেল ব্যবহার করতে পারেন। আর এর আগে একটা আলোচনা করছিলাম না জ্যোতিষমতি, তো জ্যোতিষমতি তেলের পিছু আমি দিয়ে দেখেছি, খুব ভালো কাজ করে। আর জ্যোতিষমতি তেলটা খুব কস্টলি, সেই কারণে কেউ মানে জ্যোতিষমতি তেল দিয়ে কেউ শিরোধারা দিতে চায় না, কারণ পেশেন্ট আপনাকে পয়সা দেবে না। এই যে তেলের যা দাম জ্যোতিষমতির, পেশেন্ট আপনাকে পয়সা দেবে না। সেই ক্ষেত্রে আমরা ন্যাচারালি ব্রাহ্মী তেল আমরা এই ক্ষেত্রে ইউজ করি, হিমসাগর তেল, মধ্যম নারায়ণ তেল, এইগুলোকে আমরা ইউজ করি। হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে যাদের ইনসোমনিয়া বা স্লিপিং ডিসঅর্ডার রয়েছে, এই জাতীয় যাদের প্রবলেম, সেক্ষেত্রে মধ্যম নারায়ণ তেলও ভালো কাজ করে, হিমসাগর তেলও ভালো কাজ করে।
এটা আমি করে দেখেছি, আমরা তো- যে কাজ করে, দুটো তেলই কাজ করে, হিমসাগরও কাজ করে, আবার নতুন নারায়ণ তেলও খুব সুন্দরভাবে কাজ করে, কোনো অসুবিধা হয় না। এটা হয় এটা। এবং যাদের দেখবেন যে ওই একটুখানি প্রবলেম আছে, মানে একটু মানে অ্যাগ্রাভেটেড বাতন, যাদের সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে যদি আপনি ধন্বন্তর তেল দিয়ে যদি এদের মানে এটা কি করে বুঝবেন, যাদের দেখবেন খুব বেশি মানসিক উদ্বিগ্নতা, খুব বেশি ছটফটে, চেহারাটা একটু রোগাটে গরম, এবং অ্যাকসেপ্টেন্স খুব কম, মানে কোনো কিছু সাবজেক্ট নিতে পারে কম, কথা বলে অত্যাধিক বেশি, হ্যাঁ, তো এবং স্কিনটা দেখবেন যে ড্রাই টাইপ স্কিন, এবং চুলও দেখবেন অনেক বেশি নষ্ট করে ফেলা ড্রাই হেয়ার। তো এই জাতীয় সমস্যার ক্ষেত্রে, এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে আপনারা যদি শিরোধারা দেন, তাহলে যাদের মানে মানসিক স্থিরতা ভীষণ কম, ভীষণ চঞ্চল, এবং এরা খুব ছুচিবাইগ্রস্ত হয়, মানে এটা কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। তার সঙ্গে আমি এটা বলতে চাইছি, এটা লিঙ্ক করাতে চাইছি, আজকে আমার সেরকম একটা পেশেন্ট এসেছিল, তো এদের কি হয়, এদের মানে এরা অতি চঞ্চল মস্তিষ্ক, কোনো কিছু মানে কিছু বোঝাতে গেলে এরা গ্রহণ করতে পারে কম, এদের একটা নিজস্ব ভাবনা চিন্তা আছে, এরা অপরের অ্যাডভাইস ঠিক নিতে পারে না, সে নিজে যা ভাবে সেটাই মনে হয় সঠিক মনে করে, আরেকজন কি বলছে সেটাকে সঠিক মনে করে না, যেটা বলে এবং এদের মানে যে কোনো সাবজেক্টে কোনো কিছু গ্রহণ করার ক্ষমতা ভীষণ কম থাকে। তো এইটা হচ্ছে অতিরিক্ত অ্যাগ্রাভেটেড বাত। তো এটার ক্ষেত্রে আপনারা ধন্বন্তরের তেলটা দিলে ভালো রেজাল্ট পাবেন। বুঝতে পেরেছেন? যদি ধন্বন্তরের তেলে শিরোধারা দেন তাহলে খুব ভালো কাজ পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে যদি একটু নরসম দিতে পারেন জ্যোতিষমতি তেলে, তাহলে ইনস্ট্যান্ট কাজ করছে, খুব ভালো। নরসিংটাকে এক্ষেত্রে জ্যোতিষমতি তেল দিয়ে দিতে হবে না ধরন্তরা তেল দিয়ে দিতে হবে? না, আপনি যখন করবেন ওই জ্যোতিষমতি তেলটা দেবেন অ্যাজ এ নরসম হিসাবে, আর ধন্বন্তরা তেল দিয়ে দেবেন হচ্ছে আপনি শিরোধারা। বুঝতে পেরেছেন? জি দাদা। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্যান্ড্রফ। যাদের অতিরিক্ত ড্যান্ড্রফের সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে ধুরধুরা পত্রাদি তেল। দাদা আমি ওই যে সূচিবাই সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম, সূচিবাইয়ের জন্য, হ্যাঁ, সূচিবাইয়ের বিষয়টা যেটা বললেন ওটার জন্য আসলে আয়ুর্বেদিক কি ট্রিটমেন্ট আছে, সূচিবাই যেটা বললেন ওটার জন্য? না, আমি একদিন আলোচনা করবো ওখানে। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অনেক রকম হয়, হ্যাঁ, অনেক রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়। তো এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে এটা আপনি একটা ভালো কোশ্চেন বললেন, কারণ সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে কি হয়, আমরা জানি যে আমাদের আয়ুর্বেদের কোনো রকম কোনো চিকিৎসা নেই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। এটা সম্পূর্ণ ট্রিটমেন্ট আছে। যেমন ধর ডিপ্রেশনের জন্য একরকম ট্রিটমেন্ট হয়, ওসিডি বলে এক ধরনের সমস্যা হয়। ওসিডি মানে কিরকম, একই কাজ দেখুন বারবার করছে, একটা দেয়াল চলে গেল, দেয়ালে বারবার হাত ঠুকলো, চটিটা রাখলো, ঘরে ঢুকলো, আবার মনে হলো চটিটা, আবার চটিটার কাছে আসলো, চটিটা আবার পা দিয়ে আবার ঘরে ঢুকলো, আবার চটিটা টাচ করলো, এটা এক ধরনের ওসিডি প্রবলেম। আর ডিপ্রেশনটা কি সেটা তো বোঝেন, তার সিমটম তো জানেন। তো এই যে দু রকম ধরুন সমস্যা হলো, এবার তারপর দেখা যাচ্ছে যে কারো সিজোফ্রেনিয়া আছে। সিজোফ্রেনিয়া তো বুঝতে পারছেন, তাদের বিভিন্ন রকম সিমটম থাকে। তারা চোখে ভুল দেখে, ভুল অনুভব করে, কানে বিভিন্ন রকম শব্দ শোনে, বিভিন্ন মানুষকে সন্দেহ করে ফেলে, কখন যে কাকে সন্দেহ করবে, কে ভালো কথা বলে তার উল্টো ব্যাখ্যা করে ফেলবে, হ্যাঁ, এই বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে। এরও খুব ভালো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয়, ইনসোমেনিয়ার খুব ভালো ট্রিটমেন্ট হয়, এপিলেপসির ভালো ট্রিটমেন্ট হয়, অ্যালজাইমার্সের হয় খুব ভালো ট্রিটমেন্ট। বুঝতে পেরেছেন? পার্কিনসনের খুব ভালো ট্রিটমেন্ট হয়, যত রকম এবং উন্মাদ রোগেরও ভালো ট্রিটমেন্ট হয়। এবং যদিও সিজোফ্রেনিয়া অনেকটা সময় বাদে, সিজোফ্রেনিয়ার একটা স্টেজে গিয়ে উন্মাদ রোগ দেখা দেয় কিছু ক্ষেত্রে, আর কিছু তো জেনেটিক্যালি প্রবলেম থাকে, সেটা আলাদা বিষয়। তাছাড়া হঠাৎ করে কোনো আঘাত খেয়ে হোক বা কোনো মানসিক যন্ত্রণা থেকে হোক বা কোনো রকম অন্য কোনো প্রবলেমের কারণেই হোক, যাদের এই সমস্যাটা তৈরি হয়, তো এই প্রত্যেকটা রোগে যে কটা আমি নাম বললাম, ওসিডি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, তারপরে সিজোফ্রেনিয়া, ইনসোমেনিয়া, অ্যালজাইমার্স, এপিলেপসি, হ্যাঁ, এই জাতীয় নিউরোলজিক্যাল কন্ডিশন সবগুলো কিন্তু ঠিক হয়। এবং যাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে দিনকে দিন,
অ্যালজাইমার্স। তো সেইগুলো কিন্তু আয়ুর্বেদের ম্যানেজমেন্ট খুব সুন্দর, এবং যদি অথেন্টিক এবং সঠিক আপনি যদি দিতে পারেন ছাড়বেন। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, আমাদের কাছে কেউ আসে না, এই ধরনের পেশেন্ট আমাদের কাছে কেউ আসে না এগুলো ট্রিটমেন্ট করানোর জন্য। এরা সবাই সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং সারা জীবন ধরে ওষুধ খায়, এবং ওষুধ খেয়ে ভালো থাকে। আমি বলছি না যে খারাপ হয়, এটা নয়, ভালো থাকে। কিন্তু বিষয়টা কি হয়, প্রচুর মাত্রায় ঘুমায় তো এই সমস্ত পেশেন্ট গুলো, কেন ওদের যে ওষুধগুলো থাকে তাতে হচ্ছে প্রচুর মাত্রায় ঘুম মানে পাড়িয়ে রাখে আর কি। যার ফলে এদের ওবেসিটি প্রবলেম তৈরি হয়, হ্যাঁ, ইনডাইজেশন প্রবলেম হয়, দিনকে দিন মোটা হতে থাকে, চোখ মুখ ফুলে যায়। এটা চলতে থাকে একটা স্টেজ 20 বছর মতো চলতে থাকে, তারপরে গিয়ে ওষুধগুলো আর ধরে না। আমি দেখেছি আমার অভিজ্ঞতাতে, আমি এইটুকু দেখেছি আর কি। যে একটা সময় বাদে গিয়ে যেন পুরো নার্ভাস ডিসএবিলিটি তৈরি হয়, বছর 20 বাদে গিয়ে বা বছর 15 বাদে গিয়ে পুরো মানে উন্মাদের মতো সম্পূর্ণ ছেড়ে দেয়, মিনিমাম সেন্স পর্যন্ত থাকে না। মানে ওই যে বললাম 20 বছরের কাছাকাছি সময় যাওয়ার পরে আমি দেখেছি যে এরকম বেশ কিছু কেস যে এরকমটা দাঁড়ায়। তার আগে পর্যন্ত ঠিকঠাক ওষুধ ধরে, ঠিকঠাক বিহেভিয়ার থাকে, কিন্তু একটা সময় বাদে গিয়ে যখন বডিতে রেজিস্ট করে যায়, তারপরে কিন্তু একটা উন্মাদের জায়গায় চলে আসে এই প্রবলেম। আর যাদের তার আগে ভালো জায়গা থেকে হয়তো কাউন্সিলিং করি, ওষুধও চলছে, ভালো জায়গা থেকে কাউন্সিলিং করালো, করিয়ে হয়তো আস্তে আস্তে স্বাভাবিক জায়গায় ফিরে আসলো, সেটাও ঘটে। সবগুলো যে এরকম ঘটে সেটাও নয়। তো সেটা ক্ষেত্রেও ব্যাক করে, আবার কিছু ক্ষেত্রে এটাও হয়। তো আমাদের আয়ুর্বেদে যেটা হয় সেটা আমি আপনাকে বললাম, এর পুরো ম্যানেজমেন্ট আছে, খুব সুন্দর ট্রিটমেন্ট হয়, এবং এটা সেরেও আয়ুর্বেদটা সেরেও যায়। মানে অ্যালোপ্যাথিতে কি হয়, হোল লাইফ আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, আয়ুর্বেদে সেটা হয় না, বেশ কিছুদিন খেতে হয়, তারপরে ছেড়ে দিলেও কোনো অসুবিধা হয় না। দাদা আমি এখানে একটা জিনিস বলতাম, আয়ুর্বেদে তো আসলে একটা বড় সূত্র কথা বলছে যে যত মানসিক রোগ আছে এর সাথে আপনার ধর্ম অর্থ কামের একটা সম্পর্ক আছে। তাহলে আমরা তো এটাতে আসলে মনে হয় যে আয়ুর্বেদিক আসলে ভালো আসলে ট্রিটমেন্ট থাকার কথা। ব্যাপারটা হচ্ছে যত রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, আমি ব্যাপারটা নিয়ে একদম সঠিক কথা আপনি বলেন। তো সেই ক্ষেত্রে অবদমিত কাম বাসনা, বুঝতে পেরেছেন তো? এবার অবদমিত কাম বাসনার থেকে সব থেকে বেশি, প্রায় আমি আপনাকে বলছি 80% সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের 80% একটা বড় কারণ হচ্ছে অবদমিত কাম বাসনা, একটা বড় কারণ। এবং এটা আমি নিজে প্রচুর বড় বড় গবেষকের লেখায় আমি পড়েছি, বড় বড় ডাক্তারদের লেখায় আমি পড়েছি, অনেক বড় বড় আয়ুর্বেদাচার্য আছেন তাদের লেখাতেও আমি পড়েছিলাম যে একটা বড় জায়গা হচ্ছে ওটা। আর একটা হচ্ছে মানে কোনো মানুষ যদি দীর্ঘদিন ধরে, অনেকে আছে না খুব চাপা স্বভাবের, আবার অনেকে খুব ওপেন মাইন্ডেড হয়, যারা খুব চাপা স্বভাবের আছে মানুষ, তারা যদি দিনের পর দিন অপমানিত হতেই থাকে, এবং তাকে যদি মানে এরকম দিনের পর দিন তাকে যদি এরকম মানে কোণঠাসা করে রাখা হয়, এবং অপমান সূচক আলোচনা কথাবার্তা যদি বারবার তাকে বলা হয়, একটা সময় বাদে গিয়ে সেও কিন্তু মানে অতিরিক্ত হতাশার কারণে সে কিন্তু একটা সময় গিয়ে এই ধরনের জাতীয় প্রবলেমের সম্মুখীন হয়, এটাও আমি দেখেছি। তবে আপনি যেটা বলেন আমি ওই জায়গাটাতে একমত, ম্যাক্সিমাম যেটা দেখা যায় যে এরকম একটা অবদমিত কাম বাসনা থেকে কিন্তু এরকম একটা সমস্যা তৈরি হয় সব থেকে বেশি। তো প্রসঙ্গত আমি জানিয়ে রাখি, এখানে সবাই আছে, সবাই যেহেতু প্র্যাকটিসের মধ্যে আছে, এখানে নন মেডিকেল কেউ নেই। তো এখানে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে কাম উন্মাদ বলে এক ধরনের রোগ হয়। এমনি উন্মাদ রোগ তো আছেই, আবার কাম উন্মাদ বলে এক ধরনের রোগ হয়। তো এটা যে কার মধ্যে হয় এটা ঠিক সেই চেহারা কিন্তু ধরা যাবে না। আমি চেহারা ধরা যাবে না কেন, আমি একটা কথা বলি এক্ষেত্রে, সেটা হতে পারে কোনো ধর্মগুরুরও হতে পারে। হ্যাঁ, হয়তো খুব বড় একটা যে কোনো সম্প্রদায় ধর্মগুরু হোক, যে কোনো সম্প্রদায়, আমার একদম খুব কাছ থেকে অনুভব করা এবং খুব কাছ থেকে দেখা যে খুব বড় ধর্মগুরু, মানে আমি এই কথাটা আমি সব শ্রেণীর ক্ষেত্রে বলবো, কারণ আমি সব শ্রেণীর ক্ষেত্রে দেখেছি এই ব্যাপারটা। তো তাদের ভেতরে থাকে প্রচন্ড একটা উন্মাদ রোগ, এবং সেটা হচ্ছে কাম উন্মাদ। তো তারা কখন যে কোথায় কি করে ফেলবে
এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এবং তাদের চেহারা, তাদের কথাবার্তা, তারা প্রচন্ড বিনয়ী হয়, প্রচন্ড নম্র হয়, প্রচন্ড ভদ্র হয়, কিন্তু তার অন্তঃকরণটা থাকে বিকৃত, এবং সেই বিকৃত রূপ আপনার চোখের সামনে কখনো পড়বে না, কখনোই পড়বে না। তো এইরকমটা আমি দেখেছি। তো এটা আমি এই অর্থে বলছি যে এটা ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিতে নেই, হোমিওপ্যাথিতেও নেই, কাম উন্মাদ রোগের। তো এটা আপনাদের জানিয়ে রাখি যে এটার সব থেকে বেস্ট ট্রিটমেন্ট আয়ুর্বেদে আছে। বেস্ট ট্রিটমেন্ট আয়ুর্বেদে আছে যে কেউ যদি এরকম কাম উন্মাদ হয় তাহলে তার ট্রিটমেন্ট কিছু না, 1 থেকে 2 মাস ওষুধ খাবে, একদম পুরো ব্যাপারটাই ঠিক হয়ে যাবে। এটা জাস্ট আমি প্রসঙ্গত জানিয়ে রাখলাম আপনাদের যে মানে যেহেতু এটা অন্যান্য প্যাথিতে নেই, এটা আয়ুর্বেদের শক্তি, আয়ুর্বেদের ক্ষমতা। কারণ আয়ুর্বেদের পরিধি যে কতটা বড় এটা নিয়ে খুব প্রচন্ড গভীরে পড়াশোনা না করলে এটা বোঝা যাবে না যে হ্যাঁ। তো তাও আমি আপনাদেরকে প্রসঙ্গটা জানিয়ে রাখি, এটার সব থেকে মূল ওষুধ কি জানেন? এর সব থেকে মূল ওষুধ হচ্ছে চাল কুমড়ো আছে না, চাল কুমড়ো। চাল কুমড়ো যে বিচিটা হয়, চাল কুমড়োর বিচির পাউডার, উপরে লেয়ারটা ছাড়িয়ে নিয়ে ওটাকে আপনারা শুকনো করে গুঁড়ো করে রাখবেন। যদি এরকম কোনো পেশেন্ট পান বা দেখেন, আপনি 5 গ্রাম মাত্রায় দিনে 2 বার করে খাওয়াবেন, সকালে এমনি স্টমাকে এবং সন্ধ্যায়। 1 মাস খাবেন, দেখবেন কাম উন্মাদ ঠিক হয়ে গেছে। আপনারা সবাই একটুখানি কিছু একটা বলুন, আপনারা সবাই চুপ হয়ে গেলেন কেন? দাদা ওই যে আমি এর সাথে একটু যোগ করতাম, আপনার ওই যে আপনার মনোবিজ্ঞানী বা মনোবিজ্ঞানী জন ফ্রয়েড, সিগমেন্ট ফ্রয়েড, উনি তো এটার সাথে মানসিক রোগের সম্পর্ক কথা বলছে। এছাড়া আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, যে কোনো পুরাতন রোগের সাথে যৌনতার একটা সম্পর্ক থাকে। তার মানে আপনি যেটা বললেন কামের শিথিলতা অথবা লো সেক্সুয়ালিটি যেটা আছে, এগুলো সবগুলো কিন্তু জড়িত পুরাতন যে কোনো ডিজিজের সাথে। হ্যাঁ, বিশেষ করে সাইকোলজিক্যাল যত ডিসঅর্ডার আছে রেজাউল বাবু, তো এই ডিসঅর্ডারে অবদমিত ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে, মানে ভেতরে প্রবল ইচ্ছা এবং প্রচন্ড চাহিদা, অথচ কোনো রকম ভাবে তার রূপ পাচ্ছে না, বা সে সেটা প্রকাশ করতে পারছে না। এই যখনই অবদমিত অবস্থাটা তৈরি হবে তখনই জানবেন তার বিকৃতি চলে আসছে। যে কোনো রকম বিকৃতি, মানসিক বিকৃতির 80% আসে এই অবদমন থেকে। দেখা গেল বা অন্যরকম কিরকম, আমি আপনাকে বলি যে আপনাকে এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করছি যে অনেকে ধর্মের পথে আসে। আমি আমি সব ধর্মের কথাই বলছি এখানে, মানে নির্দিষ্ট করে কোনো একটা নয়, সব রকম ধর্মের কথা। যেখানে দেখা যাচ্ছে যে দেখুন, ধরুন আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আজকে ধরো দেখা গেল আমার কোনো গুরুদেব বললো যে তুমি একটা কাজ করো, তুমি এই সংসার জীবন এইসব ছাড়ো, এই মোহ মায়া এসব সব ছাড়ো, ছেড়ে তুমি চলে আসো সম্পূর্ণভাবে সন্ন্যাস নিয়ে নাও। আমি তার কথায় সাময়িকভাবে হয়তো খুব বেশি আমি প্রভাবিত হলাম, হয়ে দেখা গেল আমি সবকিছু ত্যাগ করলাম, মানে আমি সন্ন্যাস নিলাম তার কথায় প্রভাবিত হয়ে, কিন্তু আমার ভেতর থেকে সন্ন্যাস ভাব আদৌ তৈরি হয়নি। অথচ সাময়িকভাবে কারোর কথা দ্বারা অনুপ্রাণিত হয়ে হয়তো আমি নিয়ে নিলাম, অথচ ভেতরে আমার কিন্তু কামের চাহিদা রয়ে গেল। এবং যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে আমি প্রচুর ভালো ভালো জায়গায় যাচ্ছি, প্রচুর জায়গায় মিশছি, প্রচুর মানুষের সঙ্গে কথা বলছি, কিন্তু যেহেতু আমি সন্ন্যাস নিয়েছি সেহেতু আমি হয়তো আমার কামের প্রকাশ করতে পারছি না, অথচ ভেতরে আমার প্রবল চাহিদা আছে। জৈবিক ভাবে, এটা তো দোষের বলছি না, জৈবিক ভাবে তো চাহিদা থাকবে, এটা স্বাভাবিক সুস্থ মানুষের লক্ষণ বা এটা সুস্থতা। কিন্তু সেটা আমি বিভিন্ন ধর্মীয় অনুশাসনের কারণে আমি অবদমন করে রাখলাম, যেটা আমার ভেতর থেকে, দেখুন আমার ভেতর থেকে সন্ন্যাস আসাটা আর প্রভাবিত হয়ে সন্ন্যাস নেওয়াটা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তো দেখা যাচ্ছে যে আমার ভেতরে প্রচুর ইচ্ছা আছে, আমি বিভিন্ন ধর্মীয় অনুশাসনের কারণে হয়তো সেটা আমি প্রকাশ করতে পারছি না। এটা যদি দীর্ঘদিন চলতে থাকে, তার মধ্যে আমার মধ্যে একটা সময় বাদে আরো 2 বছর আসতে পারে, কারো 10 বছর আসতে পারে, তখন গিয়ে কিন্তু একটা বিকৃতি চলে আসবে। এবং কখনো কখনো আমি এটা দেখেছি যে সেই বিকৃতিটার রূপ এতটা ভয়ঙ্কর হয় যে মানে আমি উল্লেখ করছি না কোনো একটা, আমি একটা মিশনকে চিনি যারা সারা পৃথিবীতে খুব তাদের নাম আছে, এমন একটা মিশনকে আমি চিনি বা জানি,
সারা পৃথিবী জুড়ে তাদের খুব নাম। হ্যাঁ, কিছু মানুষ যেরকম বিকৃত হয়ে যায় সেটা আমি দেখা, আমার চোখে দেখা। তো তো দেখেছি যে তারা ম্যাক্সিমাম হয়ে গেছে হোমোসেক্স, বুঝতে পেরেছেন? ম্যাক্সিমাম হয়ে গেছে হোমোসেক্স, এটা আমি দেখেছি। তো তাদের এই অবদমিত কাম, ইচ্ছা আছে অথচ বিভিন্ন অনুশাসনের কারণে তার প্রকাশ পাচ্ছে না, পূর্ণতা আসছে না। একটা সময় বাদে কিন্তু সেই বিকৃতি চলে আসে, কারো ক্ষেত্রে 10 বছরে লেগে যায়, 15 বছরে লেগে যায় সেই বিকৃতি আসতে, একটু 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 করে হয়তো। তো তখন গিয়ে কিন্তু এই কাম উন্মাদ রোগ জন্মায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে সেটাই বলছিলাম যে আয়ুর্বেদে খুব সফল ট্রিটমেন্ট আছে, যেটা আমি আপনাকে কেবল বললাম। এটা করলে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়। দাদা এই ক্ষেত্রে কি আপনার যে যোগ ব্যায়াম যেটা বলে সেই ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলতে পারে যোগ ব্যায়াম? যোগ ব্যায়ামের মধ্যে আমি বলি আপনাকে, সেটা হচ্ছে জল নীতি সব থেকে ভালো। জল নীতি হচ্ছে সব থেকে ভালো এটাকে কন্ট্রোল করা। বুঝতে পেরেছেন? জি দাদা। কুমড়ার বিচির খোসা ছাড়াই তারপরে কি করতে হবে? পাউডার? কুমড়ার বিচি না, কুমড়ার বিচি খেলে তার চাল কুমড়া বাড়বে উঠবে। চাল কুমড়া, কুমড়া খেলে, কুমড়ার বিচি খেলে কিন্তু বেড়ে যাবে, মাথায় রাখবেন। চাল কুমড়া হচ্ছে, চাল কুমড়াটা খেলে কিন্তু কমে যাবে। কমে যাবে মানে কি, এটাকে দু রকম ভাবে ব্যাখ্যা করে বুঝাই, একটু ব্যাখ্যা করি, না হলে বুঝতে অসুবিধা হবে। সেটা হচ্ছে চাল কুমড়ার বিচিটাকে শুকিয়ে নেবেন, উপরের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটাকে তুলে দেবেন, ভেতর দেখবেন পাতলা একটা মানে ইয়ে থাকে আর কি, কি বলি, দানা মতো থাকে, পাতলা, মানে খোসাটা তুলে নেওয়া চ্যাপটা মতো আর কি, বেশ ধবধবে সাদা। আর বিচির কালারটা হয় হচ্ছে আপনার ঘিয়ে কালার। উপরের কভারটা যখন তুলে ফেলবেন তখন চ্যাপটা চিড়ের মতো লাগবে, এরকম এরকম শ্বাসটা। ওটাকে শুকিয়ে যদি আপনি 3 থেকে 5 গ্রাম মাত্রায় 2 বার করে খাই কেউ 1 মাস, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, বুঝেছেন? পাউডার না? পাউডার, পাউডার। আচ্ছা আচ্ছা। আর আরেকটা রেজাল্ট বাবু মনে হয় বলছিলেন যে এই ক্ষেত্রে যোগের কোনো প্রভাব আছে কিনা। যোগের প্রভাব বলতে এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যোগের প্রভাব আছে। যেটা বললাম, কেউ যদি জল নীতি ঠিকঠাক ভাবে করে, হ্যাঁ, জল নীতি করলে পরে এই ভাবটা অনেকটা কেটে যায়। যখন দেখবেন, আমি বলে দিই আপনাকে, হাতি মাঝে মধ্যে পাগল হয়ে যায়, পাগলা হাতি। আপনাদের ওইদিকে হাতি আসে কিনা জানি না, আমাদের এই চত্বরে বিশেষ করে উত্তরবঙ্গ এই চত্বরে প্রায় 4-5টা জেলা জুড়ে আছে হাতি প্রচুর। তো আমি ওখানে একটা সময় থাকতাম, আমার অভিজ্ঞতা থেকে বলি। তো আমি 2017, 18, 19, 20 4 বছর ছিলাম আমি আলিপুরদুয়ারে। তো এটা হচ্ছে চ্যাংড়া বান্দার অপোজিটে আর কি বলছি, চ্যাংড়া বান্দার যে বর্ডারটা আছে না বাংলাদেশে, তার অপোজিটে আর কি, কুচবিহার, আলিপুরদুয়ার ওই সাইডটার কথা বলছি। ওখানে প্রচুর হাতির উৎপাত। এবার ব্যাপারটা হচ্ছে রাত হলে হাতি বেরোয়, রাত হলেই বেরোবে এবং প্রতিটা গ্রামে ঢুকে যায়। তো সেই কিছু হাতি থাকতো, তারা হচ্ছে ঘর বাড়ি ভেঙে ফেলতো, মানে কারণ ছাড়া। কিছু হাতি আসতো যাদের ঘরে ওই বিভিন্ন রকম ওই সুরা মদ বা হাড়িয়া এই জাতীয় জিনিস থাকতো, বা লবণের বস্তা থাকতো, এমনি ভাঙতো। তো সেটা হচ্ছে দোকান ভাঙতো, সেটা খাবারের উদ্দেশ্য। আর দোকান ছাড়া এমনি ঘর বাড়ি ভেঙে ফেলতো, কোনো সিঙ্গেল হাতি সারাদিন সে জঙ্গলে ফিরে গেলই না, হয়তো গ্রামে থেকে গেল। এটা হচ্ছে উন্মাদ হাতি। এই উন্মাদ হাতিগুলো কি করে, এরা যখনই সেই ইচ্ছাটা জাগে, যখন সেটা প্রকাশ না পায়, তখন সাময়িক ভাবে এটা একটা উন্মাদ টাইপের হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে যায়। তখন এরা অকারণে ঘর বাড়ি ভাঙে এবং মানুষ মারে। তো তখন এদেরকে, মানে এদের সব থেকে ভালো ওষুধ হচ্ছে, এরা দেখবেন যতক্ষণ না এরা সম্পূর্ণভাবে শান্ত না হতে, ওরা চেষ্টা করে একটা সময় বাদে গিয়ে ওই যে কোনো নদী বা পুকুরের কাছে গিয়ে এরা ওই জল নীতি করে, মানে সুর দিয়ে জল টানে, প্রচুর জল টানে, টেনে 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 শান্ত হয় এবং স্বাভাবিক হয়। যখন স্বাভাবিক হয় তখন আবার জঙ্গলে ফিরে যায়। যতক্ষণ না সে জল নীতি না করছে ততক্ষণ পর্যন্ত তার উগ্র এবং তীব্র কাম বাসনা শান্ত হয় না, বুঝতে পেরেছেন? তো আমাদের ক্ষেত্রেও তাই, জল নীতি করার সাথে এর একটা সম্পর্ক আছে এবং এটা দেখা যায় অনেক বেশি শান্ত রাখে, উগ্র ব্যাপারটা থাকে না।
কিছু কিছু দ্রব্যগুণ থাকে এরকম যা বাহ্যিকভাবে ভীষণ উগ্র, ইন্টারনালি হয়তো ভীষণ শান্ত। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই এই প্রসঙ্গে, খুব প্রাসঙ্গিক এটা। দেখবেন যারা কোচ বীচ হচ্ছে আপনার আলকুশির বিচি নার্ভিন, পাশাপাশি এটা ভীষণ যৌন উত্তেজক, কিন্তু পার্টিকুলারলি মানে সবাই ভাবে যে এটা খেলে পরে হয়তো অনেক বেশি হয় আমাদের, কি বলি মানে আমাদের এটাকে কোন ভাষায় বলি আর, মানে এটা খেলে হয়তো আমাদের কোজ্য ধাতু হয়তো বাজিকরণের কাজ হয়, বাজিকরণ। হ্যাঁ, বাজিকরণ হয়, কিন্তু বাজিকরণ এই ব্যাপারটা কিন্তু কিরকম হয় আলকুশের ক্ষেত্রে আমি আপনাকে বলি, অশ্বগন্ধা বা বলা এইগুলো কিন্তু অত উগ্র নয়, কিন্তু এইগুলো বাজিকরণ, কিন্তু আলকুশি বীজটা প্রচন্ড হচ্ছে উত্তেজক। এই উত্তেজনাটা মনের উপর প্রভাব ফেলে বেশি, কিন্তু ভেতর থেকে অত ভালো কাজ হয় না, যতটা বেশি মানে মানসিক উত্তেজনাটা তৈরি করে সেই লেভেলে কিন্তু এটা ইন্টারনালি অতটা বাজিকরণ নয়। বুঝতে পেরেছেন? কিন্তু এটা মানসিক ভাবে একটাও, যেমন কিরকম আমি আপনাকে বলি, আপনি যদি এখন দেশি মুরগির ডিম যদি 8টা 10টা খেয়ে নেন, আপনার সেই দিনের জন্য একটা মানসিক অস্থিরতা, একটু অন্যরকম চিন্তা ভাবনা বা একটু অন্যরকম প্রভাব আপনার মনের মধ্যে আপনি খেয়াল করতে পারবেন। একবারে যদি এতগুলো খেয়ে নেন, আপনি দেশি মুরগির ডিম 8টা 10টা যদি খেয়ে নেন, সেই দিনের জন্য একটু আপনার কোন মেন্টালিটি একটু উত্তেজক হবে, কিন্তু এটা কিন্তু তার মানে এটা নয় যে প্রপারলি এটা বাজিকরণ, তা নয়। আলকুশির বীজ ঠিক তদ্রূপ এরকম একটা মেন্টালিটি নিয়ে আসে, কিন্তু সেই অর্থে কিন্তু বাজিকরণ নয়। এই পারপাসে কিন্তু নার্ভিন, আমি কিন্তু বলছি এটা নার্ভিন, আমার কথাটাকে ভালো করে বুঝবেন, আমি বলছি এটা নার্ভিন, এটা নার্ভের জন্য ভালো এবং শক্তি দেয়, বল দেয়, সবই ঠিক আছে, কিন্তু সেই অর্থে কিন্তু বাজিকরণ নয়। আবার কিছু উপাদান আছে ভীষণ সৌম্য কিন্তু ভীষণ বাজিকরণ, কোনো উগ্রতা নেই কিন্তু ভীষণ বাজিকরণ। যেমন ধরুন আপনার কুলেখাড়ার বীজে আপনি কিছু টেরই পাবেন না। যেমন ধরুন আপনার বেলের আঠা, এই যে বেল হয় না, বেল কাঁচা বেলের ভেতরে বা পাকা বেলের ভেতরে যে আঠাটা হয়, ভীষণ মাত্রায় বাজিকরণ এবং স্তম্ভক, শুধু বাজিকরণ বলবো না, ভীষণ মাত্রায় স্তম্ভক। বা আফিম উত্তেজক নয় এই পারপাসে, কিন্তু ভীষণভাবে স্তম্ভক। আফিমটা রসায়ন নয়, কিন্তু বেলের আটা ভীষণভাবে রসায়ন, কিন্তু উত্তেজক নয়। ঠিক তত উল্টো আবার দেখুন, আলকুশের বীজের পাউডার ভীষণ উত্তেজক, বাট তদ্রূপ রসায়ন নয়। দাদা এখানে একটা জিনিস আমার জানার ছিল, এই যে আপনি বললেন যে বেলের আঠা বাজিকরণ করে, কিন্তু অ্যাকচুয়ালি বেল তো আবার পুরুষত্ব কমায়, তাই না? সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ রং, কমপ্লিটলি মিথ্যা কথা। যে না কোনটা ওই সেটা হচ্ছে বেলের পাতা রস খেলে মানুষ মানে পুরুষ মানুষের যৌন শক্তি কমে যায়, এটা সম্পূর্ণ রং। এইভাবে কথা প্রচলন আছে, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, পুরোটাই উল্টো। এরকম আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি, আমাদের সনাতনী মতে বা হিন্দু ধর্মের মতে যারা কামকে দমন করতে পারে না, এবং কামকে দমন করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে বেলপাতা রস খাওয়া। কারণ বেলপাতার রস কাম ভাবনা, যেটা কামের যে ভাবনা, মানে অবাঞ্ছিত চিন্তা, ভাবনা বলতে কি, ভাবনা আসাটা স্বাভাবিক এবং জৈবিক, ঠিক আছে সেটা, কারণ জৈবিক চাহিদা এটা হবেই, কিন্তু কিছু চাহিদা থাকে অতিমাত্রায় বাড়তি বা অনেক বেশি উচ্ছৃঙ্খল, যেটার মধ্যে কোনো শালীনতা নেই, শৃঙ্খলা নেই,
একটা অবাঞ্ছিত বিভিন্ন বিভিন্ন মানুষকে নিয়ে ভাবনা চিন্তা শুরু। তো এই জাতীয় যে অবাঞ্ছিত চিন্তা, অবাঞ্ছিত ভাবনা, সেটাকে নিয়ন্ত্রণ করতে গেলে 1 নম্বর ওষুধ হচ্ছে বেলপাতার রস। এই জন্য যারা ব্রহ্মচর্য পালন করবে, আমাদের আমাদের তো 4টে ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ আছে এরকম। তো ওই ব্রহ্মচর্য যখন পালন করবে, দেখা যাচ্ছে তো স্বাভাবিক তার চেতনা, তার বুদ্ধি, তার চিন্তা ভাবনা, তার সংস্কার দিয়ে সে হয়তো কন্ট্রোল করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা বলা হতো যে বেলপাতার রস খাওয়ার কথা সকালবেলা উঠে। বেলপাতার রস খেলে কি কি বেনিফিট বলি? প্রচন্ড স্মৃতিশক্তি বাড়ে, প্রচন্ড স্মৃতিশক্তি বাড়ে, মেধা খুব বাড়ে। বেলপাতাকে যদি ঘিয়ে ভেজে খায়, এবং সেটা যে কোনো বয়স পর্যন্ত, মোটামুটি 40-45 ধরে রাখেন, তো এই পর্যন্ত যদি কেউ বেলপাতা ঘিয়ে ভেজে খায়, তাহলে কিন্তু তার স্মৃতিশক্তি খুব বাড়ে এবং ভবিষ্যতে তার কখনো অ্যালজাইমার্সের সমস্যা আসবে না, একদম নিশ্চিন্ত থাকুন। আচ্ছা, বেলের যে আঠা, সেই আঠাকে কেউ যদি খায়, তার একটা অন্য প্রসেস আছে। তো মানে মূল উপাদান বেলের আঠায়, যাই হোক। তো বেলের আঠাকে কেউ যদি সকালবেলা 1 গ্রাম মাত্রায় খায়, তার, আমি একদম টাইম মেনশন করে এই কারণে বলছি, কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি করে বলছি কথাটা। 14 দিনে গিয়ে তার বীর্য এত পরিমাণ গাঢ় হবে যে তার মানে স্তম্ভন শক্তি এতটাই বাড়বে যে তার অপোজিটে যে থাকবে সে বিরক্ত হয়ে যাবে। আমি খুব খোলামেলা কথাটা বললাম, আমি জানি না শুনতে কেমন লাগলো, কিন্তু আমি খুব মানে একদম ফ্যাক্ট বলছি। 14 দিন থেকে 21 দিন, এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম বললাম। তারপরে খাওয়া উচিত না, 21 দিনের বেশি খাওয়া উচিত না সর্বোচ্চ। 1 বছরে 21 দিনের বেশি খাওয়া উচিত নয়। উচিত না এই অর্থে বলছি, তার স্তম্ভন শক্তি এতটাই বৃদ্ধি পাবে যে অনেক রকম অসুবিধা তৈরি হতে পারে। এতটাই গাঢ় হয়ে যাবে যে কোনো রকম হয়তো ডিসচার্জই হচ্ছে না তার। এটাকে কাঁচা বেল বললেন না পাকা বেল? দাদা কাঁচা বেল না পাকা বেল হবে এটা? এটা পাকা হলে ভালো হয়, এটা পাকা হলে বেশি ভালো হয়। কেন বলছি ভালো হয়? কেননা কাঁচা বেলের আঠাটা অত বেশি গাঢ় নয়, একটু পাতলা টাইপের, বুঝতে পেরেছেন? হ্যাঁ, অত বেশি গাঢ় নয়, অনেকটাই পাতলা টাইপের। তো যদি পাকা বেলের হয় তাহলে অনেক বেশি গাঢ় হয় এবং কোয়ান্টিটি বেশি। একটা বেল থেকে আপনি যা পাবেন প্রচুর, আর কচি বেল হলে তার থেকে যা পাবেন তা খুব সামান্য। ওটা মানে কি বলবো, এত সামান্য পাবেন। যাই হোক, আমি একটা সময় এটা করতাম, মানে আমি এটা এত জোর দিয়ে বললাম কেন, আমি একটা সময় এরকম আহরণ করতাম, সংগ্রহ করতাম, বস্তা বস্তা বেল কিনে লেবার দিয়ে কাটিয়ে ভেতরে এইভাবে করে এইভাবে প্রোডাক্ট বানাতাম। কিছু মানুষ, মানে আমি আমার পেশেন্টদের জন্য দিতাম, তো এই জন্য আমি বাজারে চলতি প্রোডাক্ট আমি দিতাম না, কারণ আমি অতটা ভরসা করি না বাজার চলতি প্রোডাক্টের উপরে। হ্যাঁ, কিছু কোম্পানির প্রোডাক্ট যথেষ্ট ভালো আছে, তারপরেও বলছি যে এইরকম রেজাল্ট দিতে গেলে তখন ওই কেনা প্রোডাক্ট দিয়ে হয় না সব সময়। দাদা বেলের পাউডার আটাটাকে শুকায় পরে কিভাবে খেতে হবে? আটাটাকে শুকিয়ে নেবেন, ঠিক আছে না? শুকিয়ে নেওয়ার পরে আপনি 1 থেকে 2 গ্রাম মাত্রায় কাশির চিনি বলে একটা উপাদান পাওয়া যায়। কাশির চিনি, যেমন রেউ চিনি, টোপ চিনি, বুঝতে পেরেছেন? কাবাব চিনি, এরকম অনেক রকম চিনি হয় হার্বাল, ঠিক আছে না? নামে চিনি কিন্তু আসলে গাছ, তো নামে চিনি বুঝতে পেরেছেন? কিন্তু আদতে সেটা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট। তো সেই রকম কাশির চিনি, এটা দিয়ে তার সঙ্গে মেশাতে হবে, মিশিয়ে খেতে হবে। আমরা রেউ চিনি, তোপ চিনি এগুলো চিনি, কিন্তু কাশির চিনিটা আসলে শুনি নাই কখনো। সেটাই বলছি, এটা সকালবেলা একটুখানি খালি পেটে দুধের সঙ্গে খেতে হবে, একবারই, শুধু এমটি স্টমাকে সকালে। ব্যাস, 14 দিন থেকে 21 ম্যাক্সিমাম। আর 1 বছরের মধ্যে খাবেন না, তাতেই হয়ে যাবে, মানে ব্যাপারটা আর কি, যা চাইছেন সেটা হবে আর কি। এর বেশি কেউ খাবেন না এই কারণে, এর বেশি খেলে পরে প্রবলেম হবে, দেখলে তার ইয়েই হচ্ছে না, ডিসচার্জই হচ্ছে না, এবং স্মৃতিশক্তি এতটাই বৃদ্ধি পাবে। আর পাশাপাশি মানে শুধু স্মৃতিশক্তি বলবো না, কারণ এটা তো আমাদের ওজ ধাতুকে এতটাই পরিপুষ্ট করে, তার তেজ, বীর্য, গাম্ভীর্য
তার মানসিক জোর এবং তার মানসিক দৃঢ়তা, যে কোনো কাজে তার কনফিডেন্স অন্য লেভেলে চলে যাবে। এইগুলো ওজো ধাতু যার মধ্যে শরীরে যত বেশি থাকে, তার মধ্যে এরকম যেটা স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল, মানে যার বীর্য যত বেশি মানে কনসেন্ট্রেটেড এবং যে মানে অকারণে এগুলোকে নষ্ট করেনি, সেই বিয়েটাকে ধরে রাখতে পেরেছে, তার কিন্তু তেজ, শক্তি, বল, মানসিক দৃঢ়তা অনেক হাই থাকে। তো এই কারণে এটা যদি একটু অভ্যাস করে, ওই তাও বললাম লিমিট টাইম হচ্ছে বছরে হয়তো 20 দিন বা 15 দিন, এর বেশি না। আমরা যেহেতু সাংসারিক জীব, আমাদের ওই সমস্ত চিন্তা করে লাভ নেই। তবুও আমরা মোটামুটি এটা যদি করি, তাহলে আমাদের স্মৃতিশক্তি কিন্তু মোটামুটি খুব ভালো থাকে। এইভাবেও খেতে পারেন, আবার কেউ ঘিয়ে ভেজেও খেতে পারেন। আর রসটা হচ্ছে শুধুমাত্র 18 বছর পর্যন্ত। বেলের পাতার যে রস 18 থেকে 20। হ্যাঁ, বেলের পাতা রস খেলে কি হবে, অবাঞ্ছিত যৌন চেতনাটাকে নষ্ট হবে। তাই লোকে ভাবে যে যৌনতা নষ্ট হয়, তা নয়, উল্টো আরো বাড়ে। অবাঞ্ছিত ভাবনা কেটে যাবে, কিন্তু তার স্ট্যামিনা প্রচন্ড বৃদ্ধি পাবে। সে যখন মেলামেশা করবে তখন বুঝতে পারবে, কালো দেখা যাচ্ছে। কিন্তু তার অবাঞ্ছিত চিন্তা ভাবনা আসবেই না। এই কারণে বলে যে বেলের পাতা খেলে পুরুষ মানুষের যৌনতা নষ্ট হয়। এই কারণে বলে, আসলে তা নয়। আসলে একাগ্র করার জন্য এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আমাদের মুনি ঋষিরা এই সমস্ত বিধান দিয়ে গেছিলেন। যারা ব্রহ্মচর্য পালন করবেন ভালোভাবে, যারা তাদের ভাবে করতে পারছে না, তারা যদি এটা খায়, তাহলে ব্রহ্মচর্য খুব ভালোভাবে রক্ষা করা যায়। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। কারণ এই কথাটা আজকে আপনাদেরকে বলছি, কারণ এই কথাটা আমি এর আগে যত জায়গায় বলেছি, প্রত্যেকে আমাকে একই কথা বলেছে, আরে আমি তো শুনেছি ওটা খেলে পরে এটা নষ্ট হয়ে যায়। আমি বললাম যে না না না, এরকম ব্যাপার নয়, আমি প্র্যাকটিক্যাল করে দেখেছি, বিষয়টা তা নয়। যদি কেউ বেলপত্র নিয়ে প্রচুর পড়াশোনা করা থাকে, আমি পড়েছি, আমি জানি বলে আমি কথাগুলো এত জোরের সঙ্গে বললাম। এই যে শুধু আমার একার অনুভূতি এটা নয়, আমি সংহিতা তো প্রচুর পড়েছি এবং আপনাদের দ্রব্যগুণ প্রকারণে এটা নিয়ে পড়েছি। তাছাড়া শিবকালী ভট্টাচার্য, ভারতীয় বনৌষধি যত গ্রন্থ আছে সবকিছু পড়ে তার কেমিক্যাল কম্পোজিশন জেনে প্র্যাকটিক্যাল লোকের উপরে অ্যাপ্লাই করে আমি আজকে কিন্তু এত জোরের সঙ্গে কথাটা বললাম। তা না হলে কিন্তু আমি বলতাম না। আচ্ছা, আমি জানি না আমার আলোচনা আজকে কার কিরকম লাগলো। আমি তো অনেক কথাই বলে ফেললাম, যৌক্তিক আলোচনা হয়েছে, কার্যের কি বলে ফেলি কিছুই ঠিক না দাদা, আমাদের আসলে এরকম অনেক পেশেন্ট আসে, এগুলো আসলে দরকার। এটা অ্যাকচুয়ালি লজ্জার কোনো বিষয় নয়, কিন্তু এটা কিন্তু একটা সামাজিক সমস্যা বলতে পারেন। আমি সামাজিক সমস্যাটাকেই বলছি এটা। হ্যাঁ, তো এটাকে লজ্জা করার কিছু নেই, বা এটা ছুত মার্গের কোনো ব্যাপার নেই। এটা কিন্তু ফ্যাক্ট। এবং এই ধরনের পেশেন্টের, বিশেষ করে আয়ুর্বেদ যারা ডাক্তার তাদের কাছে, বা ইউনানি যারা ডাক্তার, তাদের এই জাতীয় পেশেন্টের সংখ্যাটাই সব থেকে বেশি আমার মনে হয়। কারণ এই ক্ষেত্রে তো অ্যালোপ্যাথিতে কিছু নাই। দাদা এই ক্ষেত্রে আপনার কি কোনো প্যাটেন্ট ওষুধ আছে এই মুহূর্তে? এই যে যেটা বললেন, এই যে বেলের আঠা অথবা এই যে আশির চিনি থিয়ে, এইগুলো কি আপনার কাছে প্রসেস আছে? আমি আমার পেশেন্টদের জন্য রেজাল্ট বাবু ব্যাপারটা বলি, আমি শুধুমাত্র আমার নিজস্ব ঘরোয়া পেশেন্টদের জন্য এই বেশ কিছু প্রোডাক্ট আমি নিজে বানাই। যেমন ধরুন, এর আগের দিন আমি ম্যাডামকে বলছিলাম, যেমন এই যে ব্রণের জন্য যে পাউডারের কথা বললাম আপনাকে, আমি এটা আমি নিজে বানাই, বুঝতে পেরেছেন? তারপর ধরুন ইনডাইজেশন প্রবলেমের জন্য আমি একটা প্রোডাক্ট বানাই, মানে যেটাতে দীপন পাচন দুটো যাতে একসঙ্গে হয়, বুঝতে পেরেছেন? এবং তার সঙ্গে ভমিটিং টেন্ডেন্সি যাতে না হয়, এবং দীপন পাচন, অ্যাসিডিটি, গ্যাস সবগুলোকে একসঙ্গে এর উপরে কাজ করবে। আমি এইভাবে বানাই। আর আপনি যেটা বলছেন, এটা আমি 2022 পর্যন্ত বানিয়েছি। বেলের আঠার যে ব্যাপারটা বললাম, 2022 পর্যন্ত বানিয়েছি। বানিয়ে মানুষকে দিতাম, প্রচুর মানুষকে দিতাম। তারা এবং বেশি দিন সময় লাগে না, ওই যে বললাম 20-21 দিন খাবে, ব্যাস, তার প্রবলেম সলভ হয়ে গেল তার, এরকম ব্যাপার। তো তখন নিজের পেশেন্টদের, আমি বাণিজ্যিক ভাবে কখনো কোনো কিছু সেইভাবে বানাইনি। হ্যাঁ, এখন আগামী দিনে হয়তো চিন্তা ভাবনা করবো যে প্রচুর মানুষকে যাতে পরিষেবা দেওয়া যায়, ভালো কিছু দেওয়া যায়, এরকম একটা চিন্তা ভাবনা আছে। মানে আগামী দিনে এরকম কিছু করার ইচ্ছা রয়েছে, বুঝতে পেরেছেন? ভালো, মানে যা কিছু 1 নম্বর এরকম কিছু করার, এরকম চিন্তা ভাবনা আছে মাথায়, সঠিক জিনিসটাকে দেওয়ার। যাই হোক, এবার আমরা অন্য প্রসঙ্গে চলে আসি।
তো সেটা হচ্ছে এরপরে আসি কেন রাত হয়ে গেল। আমি সেই সকাল 8টায় নেমেছি আর এখনো পর্যন্ত মানে এই আপনাদের ক্লাস নেওয়ার আগে পর্যন্ত আমার ট্রিটমেন্ট পার্ট চলছিল সারাদিন ধরে। মানে সেই আর আমি রেস্ট খাওয়া দাওয়া আমার ঠিক মতো হয়নি আজকে সারাদিন। এত আজকে শনি রবি দুটো দিন প্রচন্ড চাপ থাকে, ছুটির দিন তো আমাদের এদিকে। তো শনি রবি হচ্ছে অর্ধ দিবস ছুটি আর রোববার পূর্ণ দিবস ছুটি। তো যার ফলে এই দুটো দিন প্রচন্ড প্রেশার এবং চাপের মধ্যে আছে। আচ্ছা যাই হোক, এরপরে যে বিষয়টা বলি সেটা হচ্ছে শিরোপিছু ব্যাপারটা কি? শিরোপিছু ব্যাপারটা হচ্ছে কোনো কটন ক্লথ কোনো মেডিকেটেড অয়েলে চুবিয়ে স্ক্যাল্প এরিয়াতে সেটাকে রেখে দেওয়া। এবং স্ক্যাল্প এরিয়াতে দুভাবে রাখা যায়, এক হচ্ছে ওখানকার যে হেয়ার গুলো আছে সেটাকে রিমুভ করে দিয়ে মানে সেটাকে ন্যাড়া করে ওইটুকু অংশটা তার উপরে পিছু ধারণ করা যেতে পারে। আবার অনেকে অবজেকশন করে, লেডিসদের এর প্রবলেম আছে, তারা একদম সরাসরি স্ক্যাল্প এরিয়াতেই দেবে কিন্তু চুলের উপরে। আবার অনেকে সাউথে যে হয় একদম ন্যাড়া করে নেয় ওই অংশটাকে, ন্যাড়া করে নিয়ে তার উপরে পিছু ধারণ করে। পিছুটা হচ্ছে বাংলায় সোজা সাপটায় যাকে বলা হয় যে কোনো ন্যাকড়াতে তেল, মেডিকেটেড তেলকে চুবিয়ে মাথার তালুতে অনেকটা সময় ধরে রাখা, একটু গরম গরম তেলটা হবে, এটাকে বলে পিছু। শিরোপিছু মানে মাথায় যেহেতু রাখছি তাই শিরোপিছু এটা না। তো কি মানে কোন কোন ক্ষেত্রে এটা কার্যকারী? এটা কার্যকারী যে যাদের সেরিব্রাল পালসি সমস্যা আছে, সিপি চাইল্ড, বুঝতে পেরেছেন? সেই ক্ষেত্রে এটা কার্যকারী। অ্যাক্সিডেন্টাল কারণে স্পাইনাল ইনজুরি হয়েছে সেটার ক্ষেত্রে কার্যকারী। পার্কিনসনের ক্ষেত্রে কার্যকারী। তারপরে যাদের স্ক্যাল্প সোরাইসিস আছে তার ক্ষেত্রে এটা কার্যকারী। হেমিপ্লেজিয়ার ক্ষেত্রে কার্যকারী, বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে আমরা কি কি তেল এই ব্যবহার করতে পারি? সেই ক্ষেত্রে যাদের সিপি চাইল্ড, সেরিব্রাল পালসি যাদের সমস্যা আছে সেই ক্ষেত্রে আমরা শিরোবালা তেলের পিছু দিতে পারি। স্পাইনাল ইনজুরির ক্ষেত্রে ধন্বন্তরা তেল এবং লাক্ষাদি তেল দুটোকে মিশিয়ে দিতে পারি। পার্কিনসনের ক্ষেত্রে হচ্ছে বাতাসারি তেল দিলে ভালো কাজ করে। আর স্ক্যাল্প সোরাইসিসের ক্ষেত্রে জাত্তাদি তেল ভালো কাজ করে। আর হেমিপ্লেজিয়া ক্ষেত্রে ভালো কাজ করবে হচ্ছে কার্পা সাদ্দি। আপনারা লিখেছেন সবাই মোটামুটি? যে আস্তে আস্তে লেখা হচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলি, আমার কোন তেলটা ইউজ করবো আমরা? শোনেন এখানটায় আমি একটা কথা বলি ম্যাডাম, আপনাদেরকে জানিয়ে রাখি প্রসঙ্গত। সেটা হচ্ছে আপনারা যেহেতু প্রত্যেকেই বাংলাদেশে ভালো প্র্যাকটিশনার এবং খুব ভালো ডাক্তার প্রত্যেকেই, আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে এই সোরাইসিসের ক্ষেত্রে বলে রাখি, সোরাইসিসের ক্ষেত্রে যা কিছু তেল লেখা আছে বাস্তবে কিন্তু সেই সুফল আসবে না। হ্যাঁ, যাই তেলই বলি না কেন, কারণ আমি নিজে যেহেতু মানে প্র্যাকটিক্যাল ভীষণভাবে ইউজ করেছি, সব কোনোটাই সেভাবে কাজ করে না। সাময়িক, ঠিক আছে, কাজ করে না এই কথা আমি বলছি না, আমি বলতে চাইছি সাময়িক। মানে দিলেন ওই 2-4 দিন 5 দিন একটু কম থাকলো, তো এগুলো ঠিক হয় না, আবার কিন্তু আবার রিটার্ন জায়গায় চলে আসে 2-4 দিন বাদে। তো কাজেই এই ক্ষেত্রে আমি প্রসঙ্গত জানিয়ে রাখি, কারোর যদি স্ক্যাল্প সোরাইসিস থেকে থাকে, যত পেশেন্ট আছে, আমি নিজে একটা সোরাইসিসের উপরে ওষুধ বানাই, একটা পাউডার, এটা দুধের সঙ্গে মেশাবেন, মিশিয়ে মাথায় লাগাবেন, 15 দিনের মধ্যে চলে যাবে, লাইফে কোনোদিন আর ব্যাক করবে না। লাইফে কোনোদিন আর ব্যাক করবে না, কোনোদিন না। ইভেন শুধু সোরাইসিস নয়, স্ক্যাল্প সোরাইসিস নয়, যদি কোনো জায়গায় এক্সিমা থেকে থাকে, বডির কোনো জায়গায় 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যত পুরনোই হোক না কেন, ওই 3-15-20 ম্যাক্সিমাম টাইম শুধু আমি দেবো, আপনি শুধু গরুর দুধের সঙ্গে মিশিয়ে ওটাকে লাগিয়ে দেবেন পেস্ট করে, ওই যে চলে গেল, আর কোনোদিনই তার আর ব্যাক করবে না। কাজেই এই নামকরণ করেছেন, মানে নামটা লিখে রাখলে আমাদের পরে আপনাকে বলতে সুবিধা হবে। আমি ইজিমা চূর্ণ বলে লিখেছিলাম। আমি ইজিমা মানে একটা সময় একজনকে দিয়েছিলাম, বাইরে পাঠিয়েছিলাম, তো সেক্ষেত্রে ইজিমা চূর্ণ বলে আছে, আমি আছি ইজিমা চূর্ণ বলে ওটাকে ইয়ে করতাম। যা ওরকম ভাবে লিখুন একটা কিছু। এটা এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেবো, মানে যেটা আমি আপনাকে
200% গ্যারান্টি দিতে পারবো যে অ্যাকচুয়ালি তো সোরাইসিস সারে না সারা পৃথিবীতে, আমি বলে রাখি প্রসঙ্গত, সারা পৃথিবীতে এটা অটিমিউন ডিসঅর্ডারের মধ্যে ফেলা হয়েছে, এটা কোনোদিন সারে না। যত বড় বড় ডার্মাটোলজিস্টরা আছেন টোটাল সারা পৃথিবী জুড়ে এখনো পর্যন্ত এটার কোনো সুরাহা করতে পারেনি। কিন্তু আমি আপনাদের প্রত্যেককে বলছি, আপনারা জেনে রাখবেন, আপনাদের কাছে এরকম যদি কোনো পেশেন্ট থাকেন, আমি যে কথা বলছি মিলিয়ে দেখবেন, আমি একটা পাউডার আপনাকে দেব, এই পাউডারটা গরুর দুধের সঙ্গে মিশিয়ে লাগিয়ে দেন। আর প্রয়োজনে কোনো কালমেঘ বড়ি অথবা অথবা হয় কালমেঘ বড়ি অথবা আপনি চিরতা ভেজানো জল হচ্ছে শুধু খাওয়ার ওষুধ হিসাবে, এটাই দেবেন। আর কিচ্ছু কোনো পঞ্চতিক্ত ঘৃত গুকুল টুকুল মানিক্য রস কিচ্ছু দেবেন না, কোনো ওষুধ দেবেন না। আমি ঠিক যা বললাম তাই, এটা করে দেখবেন যে একদম পুরোপুরি লাইফ টাইমের মধ্যে ঠিক হয়ে যাবে, ওয়ার্ড ব্যাক করবে। বুঝতে পেরেছেন? একজিমার অনেক পেশেন্ট, সোরাইসিসের পেশেন্ট কম, কিন্তু এই যে অনেক দিন ধরে একজিমা, কারো 5 বছর 10 বছর 2 বছর 3 বছর ভালো হয় না। ওটাই তো বললাম যে কারোর যদি 40-50 বছরেরও থাকে ম্যাডাম, আমি আপনাকে একটা দেবো, ওই সব ওই 15 থেকে 20 দিন ওই যে ঠিক হয়ে যাবে, আর কোনোদিন ব্যাক করবে না, পুরো বডিতে কোথাও আর ব্যাক করবে না। হ্যাঁ, এবার ব্যাক করতে পারে কার ক্ষেত্রে কেমন মনে রাখবেন। লাগা, মানে পেশেন্টের ক্ষেত্রে এটা জানা লাগে, এই জন্য জানতে চাচ্ছি। না, আমি বলতে যাচ্ছি এটা একটু জেনে রাখবেন, মানে পরে অনেকে দেখবেন কেমিক্যাল রিয়াকশনে এক্সিমা হয়, কিরকম নন ব্র্যান্ডেড চটি যারা পরে, আমি অনেক রকম ক্যাটাগরি, আমি যেহেতু প্রচুর দেখেছি এই পেশেন্ট ঘেটেছি বলে আমি বলছি, নন ব্র্যান্ডেড চটি পরে অনেকে কেমিক্যাল অ্যাকশন হয় পায়ে, হয়ে সেখান থেকে এক ধরনের এক্সিমা হয়। তো এবং এই মাত্রাটা খুব বেশি, এটা পায়ে হয়। আর আরেকটা হয় হচ্ছে সার্ফ থেকে, সার্ফ অনেক মহিলা আছে যারা খুব সার্ফের ব্যবহার করেন এবং তাদের এই হাতে তালুতে দেখবেন হয় এবং ফেটে যায়, ড্রাই এক্সিমা হয়, ফেটে যায় হাতে তালুগুলো। এবং তাদের কারণটা হচ্ছে কিন্তু ওই ধরনের কেমিক্যাল রিয়াকশন। তো কাজেই সেটাকে আমি হয়তো তাকে সারিয়ে দিলাম, আপনি দায়িত্ব নিয়ে সারিয়ে দিলেন এবং সেরেও গেল। সে ওই কাজটাই যদি, ওই কেমিক্যালটাই যদি বারংবার ইউজ করে, তখন কিন্তু আর আমার গ্যারান্টি থাকবে না। বুঝতে পেরেছেন? এটা বাদ দিয়ে যত রকম পুরনো এক্সিমা আছে, আর হচ্ছে এর আগের দিন আমাকে বলছিল একজন, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, যেটা খুব চ্যালেঞ্জিং, কোনো ডাক্তার সহসা এটাকে বাগে আনতে পারে না। আমি একটা ওষুধ একটা সময় পাঠিয়ে দেবো স্যাম্পেল হিসাবে, আপনারা ইউজ করবেন, করে আমাকে জানাবেন। যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে এটা আয়ুর্বেদের কত বড় শক্তি এবং ক্ষমতা আমি চ্যালেঞ্জ করছি, কিন্তু আমার কিছু না বলে, আমি আয়ুর্বেদের ক্ষমতা কতটা সেটা জানানোর জন্য কিন্তু আমি এই কথাগুলো বলছি, যে কোনো রকম মেন্টাল ডিসঅর্ডার যদি হয় আমি ম্যানেজমেন্ট বলে দেবো, যদি ওষুধ যদি প্রপার সঠিক হয়। আমার আমি এই জায়গাটাতে একটুখানি ভিন্ন মত আমার আছে। আমি প্রচুর কোম্পানির ওষুধ, আমি খুব সিলেক্টেড 2-1টা কোম্পানির ওষুধ আমি বিশ্বাস করি, বাকি অত বিশ্বাস করে না। গায়ে অনেক কিছুই লেখা থাকে, রেপুটেডও হয়তো কোম্পানি, কিন্তু আমি জানি ওটা কাজ করবে না। তো সেই ব্যাপারটা হচ্ছে আলাদা কেস। আর তার জন্য আমি নিজে কিছু ওষুধ, কিছু হয়তো স্বাস্থ্য মেডিসিন পর্যন্ত আমি নিজে বানিয়ে, আমি স্বাস্থ্য মেডিসিন রস, যেমন ধরুন বৃহৎ চিন্তামণি রস, এই স্বাস্থ্য মেডিসিন আমি নিজে বানিয়ে নিই। তো কাজেই আমি কোম্পানির উপর ডিপেন্ডেন্ট নই, আমাকে মানুষকে ভালো রেজাল্ট দিতে হবে, মানুষকে কিওর করতে হবে, এটা আমার উদ্দেশ্যের জন্য বেস্ট এবং টপ যা কিছু সেটাকে আমি গ্রহণ করি, বাকি গ্রহণ করি না। আমার ব্যাটারি চার্জ প্রায় শেষ, আমি আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, আমি নেক্সট দিন আমি আগামীকাল আমি জানিয়ে দিচ্ছি নেক্সট কবে আমি ক্লাস নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেককে শুভরাত্রি। শুভরাত্রি।